যুদ্ধ সংঘাতে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি তেহরানের, মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ, বিপর্যস্ত জ্বালানি খাত। এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। স্বাধীনতা ও গণতন্ত্রে অবদান রাখায় পুরস্কার দেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী। বাস ট্রেনে চলছে আগাম টিকিট বিক্রি। এবং নতুন গভর্নরের নিয়োগ বাতিলের সুপারিশ টিআইবির। র্যাব বিলুপ্তি করে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার জরুরি বললেন ইফতেখারুজ্জামান। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দিতে না পারা পর্যন্ত যুদ্ধ চলবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা কিওমার্স হায়দারি। এবার এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানে আঘাত হানল ইরানি ড্রোন। ট্রাম্পের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে সিনেটে আনা প্রস্তাব নাকচ হয়ে গেছে। ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের দিকে বাংলাদেশ আগ্রাসী শক্তি সরাসরি নিন্দা ও প্রতিবাদ জানাবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় অবস্থিত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে দেশটির ওপর, এমন দাবি করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আহত হয়েছে ২ জন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টারের সংবাদে দেখা যায়, নাকচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে কালো ধোঁয়া উঠছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এ যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর লক্ষ্য যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেয়া। এমন মন্তব্য করেছেন দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল কিওমার্স হায়দারি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দিতে না পারা পর্যন্ত এ যুদ্ধই চলবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের ভূখণ্ডে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক। ইরাকের প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ডে কিংবা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দিবে না। এদিকে ইরানে হামলা চালানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়নি। ইরানের বিরুদ্ধে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা ও প্রতিবাদ জানাবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানবাদী। ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের ফলে বিপর্যস্ত বৈশ্বিক জ্বালানি খাত। তেলের সরবরাহ যেমন কমেছে, তেমনি বেড়েছে দামও। তবে দেশের বাজারে এখনো পর্যন্ত কোনো প্রভাব না পড়লেও আতঙ্কিত সাধারণ মানুষ। আর যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে দেশে তেলের দাম নাগালের বাইরে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পেট্রোলিয়াম কর্পোরেশনের দাবি, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বিজন কুমারের বিশেষ প্রতিবেদন। যুদ্ধের দামামায় কাঁপছে মধ্যপ্রাচ্য। এর উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়েই। ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের কৌশল একটু ভিন্ন। জ্বালানি খাতকে চাপে ফেলে যুদ্ধের ময়দানে ফায়দা নিতেই ব্যস্ত ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে সে বার্তাই দিল ইরান। এরই মধ্যে তেল শোধনাগার আর গ্যাস ক্ষেত্র বন্ধের পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে সৌদি আরব, কাতার, কুয়েত। ইরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে, মধ্যপ্রাচ্যের কোনো দেশ আকাশপথে হামলার অনুমতি দিলেই লক্ষ্যবস্তু হবে আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাত। এমন বাস্তবতায় দেশের বাজারে এখনো কোনো প্রভাব না পড়লেও আতঙ্কিত সাধারণ মানুষ। সংকট উত্তরণে সরকারকে এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। আমাদের যে তেল আছে সে তেল হাইস্ট 10 দিন রিজার্ভে আছে, যেই আমরা যেহেতু রাইড শেয়ার করি, আমাদের তেল খুব প্রয়োজন। সবার মধ্যে এরকম একটা আতঙ্ক করতেছে যে মানে তেল বেশি করে নিয়ে ফেলাটাই হবে। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলবো, যারা এগুলা করে তারা যেন নাজেন করতে পারে। তবে দেশে প্রভাব না পড়লেও অস্থির বৈশ্বিক জ্বালানি খাত। এরই মধ্যে বেড়েছে দাম। তেলের বাজার নিয়ন্ত্রণে না রাখতে পারলে সবকিছুর ওপরই প্রভাব পড়বে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। জ্বালানি এমন একটা জিনিস যেটার সাথে সবকিছু রিলেটেড। জ্বালানি সংকট যদি হয়, এটার সাথে
অন্যান্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা স্বাভাবিক ব্যাপার, সুতরাং সে সংকটটা রয়েই গেছে। আমদানিকারক সংস্থা পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে এখনো ডিজেলের মজুদ রয়েছে 14 দিনের, আর অকটেনের 28, পেট্রোল 15, ফার্নেস অয়েল 93 এবং জেট অয়েলের মজুদ রয়েছে 1 মাসের। জানুয়ারি টু জুন আমাদের চুক্তি কমপ্লিট, এবং কোন সময়ে, বিশেষ করে মার্চেরটা আমাদের ফিক্সড হয়ে গেছে যে কখন কখন আসবে, আর এপ্রিল, মে, জুন আমরা প্রোগ্রাম পেয়ে গেছি। পোর্ট অফ ডেলিভারির ক্ষেত্রে আমরা একটু হলেও নিশ্চিত আছি যে এরা এই পর্যন্ত আমাদের নেগেটিভ কোনো মেসেজ দেয় না। পেট্রো বাংলার চেয়ারম্যান রেজানুর রহমান বলেন, তেল সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে 7টি এলসি খোলা হয়েছে। এপ্রিলেও হলো আমাদের 14টা, তো গতকাল পর্যন্ত আমাদের 7টার এলসি আমরা কমপ্লিট করেছি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছর স্বাধীনতা পদক পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানকে এবছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদ উল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে 18 মার্চ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ছুটি মিলবে ঈদের। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজার জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বৈঠকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ নিয়েও আলোচনা হয়েছে। ভাষণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তৃতীয় দিনের মতো অনলাইনে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। এবার কোনো ভোগান্তি ছাড়াই ঘরে বসে যাত্রীরা নির্ধারিত গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারছেন। এদিকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও চলছে বিভিন্ন কাউন্টারে, সেখানেও নেই তেমন ভোগান্তি। রাজমুল ইসলামের প্রতিবেদন। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও ট্রেনের ঈদযাত্রার শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার দেওয়া হয় 15 মার্চের টিকিট। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হওয়ায় অনেকটাই ফাঁকা কমলাপুর রেল স্টেশন। শুক্রবার থেকে পরবর্তী 4 দিন দেওয়া হবে 16, 17, 18 ও 19 মার্চের টিকিট। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 13 মার্চ থেকে। এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট সংগ্রহ করা যাচ্ছে। প্রথম দিন কিছুটা ভিড় থাকলেও আজ তুলনামূলক স্বস্তিতেই টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা। ঈদে বাড়ি যাব, এখানে টিকিট নিতে হবে, ফ্যামিলি সহকারে আমরা বাড়ি যাব, এই জন্য অগ্রিম টিকিটের জন্য এখানে আসছি। 17 তারিখের জন্য আসছি, যাতে ভালোভাবে টিকিটটা পেয়ে ভালো একটা সিট পেয়ে পরিবার সহ গ্রামে যাই ঈদটা করার জন্য স্বাচ্ছন্দ্যে কেটেছি এবং বাড়ি যাওয়ার জন্য আমাকে খুবই আনন্দিত লাগছে এবং আশা করি স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছাইতে পারবো। ইতোমধ্যেই 18 মার্চের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আগামী 2-1 দিনে আগাম টিকিট বিক্রির চাপ বাড়বে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। 18, 19 তারিখ দুপুর পর্যন্ত, 18 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত চাপ আছে। সবচেয়ে চাপ বেশি আছে 18 তারিখে রাত্রি, বিকাল থেকে রাত পর্যন্ত। 4 তারিখ থেকে আমরা এদের টিকিট দিচ্ছি। চাপ শুধুমাত্র 17 ও 18 তারিখ 2 দিন ম্যাক্সিমাম টিকিট বিক্রি, 70% টিকিট বিক্রি। ঈদ ছুটির শুরুর পর থেকেই ঘরমুখো মানুষের ঢল নামবে। ধারণা করা হচ্ছে এবার প্রায় 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালে দায়িত্বকালীন সময় কোনো চিকিৎসক বাইরে প্র্যাকটিস করলে তা লাইসেন্স স্থগিত সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয় সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা দিতে কোনো অবহেলা করা হলে বরদাস্ত করা হবে না। এ সময় সেবার মান উন্নয়নে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পদে 1 লাখ জনবল নিয়োগের ঘোষণা দেন মন্ত্রী।
আপিল বিধিমালা 18 বিধির 39 এক বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না তাহার জবাবপত্র জারির 3 দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে দাখিল করার জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে। হোয়াই হি উইল নট বি সাসপেন্ডেড, কারণ দর্শন নোটিশ একটা দেওয়া হয়েছে ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্র্যাকটিস করতে পারবে না, হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ শুভাকাঙ্ক্ষী, তাই সফররত মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক, কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আর যুক্তরাষ্ট্রকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে জামাত ইসলামী। আর জানাচ্ছেন উষা ফেরদৌস। সফরের তৃতীয় দিনে বড় দুই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে মার্কিন দূতাবাসে প্রথমেই বসেন জামায়াতে ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে। বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ এবং মার্কিন রিলেশনশিপ, এখানে তাদের ইনভেস্টমেন্ট কি সুবিধা আছে আমরা এটা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে তারা যে ইনভেস্টমেন্টে বিশেষ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে বিরাট সুবিধা আছে আমাদের দেশে। সে ব্যারেন ফিল্ড এখানে যদি তারা ব্যাপক ইনভেস্ট করে তাহলে আমাদের ছাত্রদের এবং যুবকদের জন্য বিরাট কর্মসংস্থানের বিষয় হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানান তিনি। অ্যাডভোকেট রিজওয়ানা তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন যে আমরা যারা তার ভাষা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই না। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। এদিকে জামায়াতের পর গুলশানে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, কূটনৈতিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয়গুলো। এবং আপনারা জানেন যে আজকের বিশ্বে যে বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ। সাংবাদিকদের ব্রিফিংকালে মঈন খান বলেন, বাংলাদেশের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র অতীতে বিভিন্নভাবে সমর্থন দিয়ে এসেছে। সমস্ত কিছু সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতে নতুন গভর্নরের নিয়োগের বাতিলের দাবি জানিয়েছে টিআইবি। সংস্থাটি মনে করছে এমন ব্যক্তিকে গভর্নর করা উচিত যিনি স্বার্থে সংঘাতমুক্ত ভূমিকা পালনে সক্ষম। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধসহ গোয়েন্দা সংস্থার সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগের দাবিও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমি। 15 দিন পার করল বাংলাদেশের নতুন সরকার, যাদের ঘাড়ে পাহাড় সম প্রত্যাশার চাপ। এমন পরিস্থিতিতে সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য দিয়ে সুপারিশ তুলে ধরল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রস্তাবনা তুলে ধরেন সিনিয়র রিসার্চ ফেলো মোহাম্মদ জুলকারনাইন। আমাদের প্রথম সুপারিশ যেটি যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ সময়ে জারিকৃত দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর বিদ্যমান ঘাটতিসমূহ দূর করতে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশমালা অনুযায়ী অধ্যাদেশ অন্তর্ভুক্ত নিম্নোক্ত বিষয়সমূহের প্রয়োজনীয় সংশোধন ও অন্তর্ভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করেছি। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থাপনার দৃষ্টান্ত স্থাপনের তাগিদ দেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না।
নতুন গভর্নরের ব্যবসায়িক পরিচয়ের সঙ্গে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টিকে স্বার্থের দ্বন্দ্ব উল্লেখ করে তিনি বলেন, এই নিয়োগ বাতিল করতে হবে। যাকে গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে যে প্রক্রিয়া অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজে এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। স্থায়ীভাবে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল, সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধ, গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারে উদ্যোগের পাশাপাশি র্যাব বিলুপ্তের দাবিও তোলা হয় সংবাদ সম্মেলনে। এই প্রক্রিয়া বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। 24-এর গণঅভ্যুত্থানে প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রায় দেওয়া হবে আগামী 9 এপ্রিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের জন্য এই দিন ধার্য করেন। মামলায় 30 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছে 6 জন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে উল্লেখ করে উপযুক্ত শাস্তির প্রত্যাশা জানিয়েছেন প্রসিকিউটররা। আর তদন্তকে ত্রুটিপূর্ণ বললেন আসামি পক্ষের আইনজীবীরা। মুদাসির আলীর প্রতিবেদন। 24 জুলাই মাসে দানা বাঁধে কোটা সংস্কার আন্দোলন, যা বেগবান হয় 16 জুলাই। সেদিন রংপুরে পুলিশের গুলিতে বিদ্ধ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ। পরে মৃত্যুবরণ করেন তিনি। সেই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়। এর মধ্যে 24 জনই পলাতক। গেল বছরের 27 আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। চলতি বছরের 21 থেকে 25 জানুয়ারি যুক্তিতর্ক শেষ হয়। সব প্রক্রিয়া শেষে অবশেষে রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশন বলছে, অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপনে সক্ষম হয়েছেন তারা। আগামী এপ্রিল মাসের 9 তারিখে এই দিন এই মামলার রায় ঘোষণা করবেন মর্মে আদালত আজকে ঘোষণা করেছেন। 25 জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আবু সাইদের সাথে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন এবং পুরো ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ছিল। সেই ফুটেজও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হয়েছি। এর জন্য আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি এবং সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে মর্মে আমরা আশাবাদী। মামলায় আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু, তিনি এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও বেরোবির কর্মচারী আনোয়ার পারভেজ আপিলের হয়ে লড়ছেন, যারা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। এই মামলার তদন্ত প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে দাবি করেন আজিজুর রহমান দুলু। 6 জন পুলিশ কর্তৃক আবু সাইদকে লাঠিচার্জ করা হয়েছে, যেখানে আবু সাইদ তার হাতে থাকা একটি লাঠি দিয়ে একজন পুলিশের লাঠির চার্জকে ঠেকানোর চেষ্টা করেছিল। এই 6 জন পুলিশ কর্তৃক লাঠিচার্জের ঘটনার মাত্র একজন পুলিশকে আইডেন্টিফাই করে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ ফর্মাল চার্জে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি 5 জনকে ফর্মাল চার্জে আনা হয়নি এবং এটা তদন্তকারী কর্মকর্তা নিজেই জেরাতে স্বীকার করেছেন। ফলে কি হলো, তদন্ত রিপোর্টটা 100% ডিফেক্টিভ হয়ে গেল। গ্রেপ্তার বাকি 3 আসামি হলেন বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ও রাফিউল হাসান রাসেল। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শপিং মল থেকে ফুটপাত সবখানে এখন ক্রেতার সমাগম। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। দাম নিয়ে ক্রেতাদের কিছুটা অভিযোগ থাকলেও পছন্দের পোশাক কিনতে পেরে সন্তুষ্ট তারা। বিক্রেতারা জানান, সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে। দর্শকের বিষয়ে আরও জানাতে মিরপুর 10 নম্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, সময় গড়ানোর সঙ্গে ঈদের কেনাকাটা কেমন দেখছেন জানাবেন আমাদের। মানে আনন্দ, ঈদ মানি একে অপরের সাথে নিজের খুশিটাকে ভাগ করে নেওয়া, আর সেই পরিপ্রেক্ষিতে এই রমজানের মধ্য ভাগে এসে রাজধানীর যে বিক্রয় স্থানগুলো সেটি জমে উঠেছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা মিরপুর 10-এ। সেখানে ফুটপাতগুলোতে অর্থাৎ সাধারণ মানুষের যে কেনার জায়গা সেটি জমে উঠতে শুরু করেছে। এখানে 200 থেকে 500 টাকার মধ্যে শিশুদের পোশাক, 400 থেকে 800 টাকার মধ্যে শার্ট প্যান্ট কিংবা 3 পিস কিনছেন ক্রেতারা। সীমিত আয়ের মধ্যে পরিবার
পরিবারের ঈদের আনন্দ নিয়ে চেষ্টা করছেন তারা। অনেকে বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে তাদের, তারপরে সন্তানদের মুখের হাসি ফোটাতে স্বার্থের মধ্যে তারা কিনছেন। এবং তারা বলছেন, বিক্রেতারা বলছেন যে বড় শপিং মল বা ব্র্যান্ডেড দোকানে যাওয়ার সামর্থ্য নেই যে মানুষগুলোর, তারা আসছেন এই মিরপুর 10-এর এই ফুটপাত মার্কেটেতে এবং তারা সাধ্যের মধ্যে তাদের পরিবারের মানুষদের জন্য কেনাকাটা করছেন। কম দামে পোশাক কিনে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার যে চেষ্টা, সেটি আমরা এখানে ক্রেতাদের চোখে মুখে দেখতে পেয়েছি। তবে সব কষ্টের মাঝে ঈদকে ঘিরে মানুষের মুখে এক ধরনের স্বস্তির হাসি, সেটি আমরা এখানে দেখতে পেয়েছি। কারণ এই যে ঊর্ধ্ব গতির যে বাজার, সেটিতে মানুষ হিমশিম খাচ্ছেন, বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ হিমশিম খাচ্ছেন তাদের পরিবারের মানুষদের জন্য পোশাক কিনে দেওয়ার জন্য। তো সব মিলিয়ে রাজধানীর আর এই মার্কেটগুলোতে আমরা যেটি দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ তারা আসছেন পরিবারের মানুষদের করে, বিশেষ করে তার সন্তানদের জন্য, ছোট্ট বাচ্চাদের জন্য পোশাক কিনছেন এখান থেকে। এবং তারা বলছেন যে ঈদের আনন্দটা কিছু হলেও তারা এই কেনাকাটার মাধ্যমে ভাগাভাগি করে নিতে পারবেন পরিবারের সকল মানুষদের সাথে। সর্বশেষ রাজধানীর মিরপুর 10 থেকে ঈদের কেনাকাটা নিয়ে এই খবর ছিল আমার কাছে। তরিকুল, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটে ঈদ সামনে রেখে লাচ্ছা সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ভালো মানের সেমাই তৈরি করা হয় জেলার বিভিন্ন কারখানায়। পাম অয়েল, তেল এবং ডালডায় ভাজা হয় এসব সেমাই, প্রকারভেদে আলাদা দামে বিক্রি করা হয় তা। দর্শক, ইফতারের বাজারের খবর জানাতে ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরঞ্জিত নাগ। সুরঞ্জিত, কেমন দেখছেন ইফতারে কেনাবেচা? যে রমজানের যে ইফতারের যে কেনাকাটা, ইফতারের যে মানুষের যে আমরা জানি যে এখন রমজানের যে মাগফিরাত চলছে, আজকে 15ই রমজান, তেমনি আমরা একটি জমজমাট ইফতার বাজারের সামনে এখানে আছি। আমরা যদি বলি যে এখানে ছোলা বুট, শাহী জিলাপি এবং কি বেগুনি, এছাড়া আলুর চপ ছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফেনীর যে ঐতিহ্যবাহী বিভিন্ন যে ইফতার সামগ্রী রয়েছে সেসব বাজারগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে আছে যেমন মাটন রোল, চিকেন রোল, মাটন টিক্কা কাবাব, সবজি পাকোড়া, মাটন হালিম, এছাড়া এখানে বিশেষ করে শাহী জিলাপি এবং স্পেশাল বিফ খিচুড়ি এখানে বেশিরভাগ এখানে মানুষের কাছে সমাদৃত, এবং কি স্পেশাল পায়েস এখানে রয়েছে। তবে এখানকার যারা ক্রেতা এবং কি বিক্রেতা আছে তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে ইরান এবং কি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের কারণে ফেনীতে যে মানুষের কাছে যে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষের যে মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধের প্রভাব পড়েছে এখানকার মানুষের কাছে মাঝে। বিক্রেতারা বলছে যে এখানকার যে যারা ক্রেতা রয়েছে ক্রেতার সংখ্যাও কম এবং আগের মতো এভাবে বেচা কেনা, এবং কি ক্রেতারা বলছে যে বিষয়টি সেটি হলো যে এখানকার যে আইটেম গুলো রয়েছে যেগুলো বেশি যেসব মানুষের পছন্দের এবং রসালো আইটেম যেগুলো রয়েছে এগুলোর দাম অনেকটা বেশি, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফেনী থেকে ইফতার বাজারের যে বিষয়টি আমরা জানানোর চেষ্টা করেছি। ফেনী থেকে এ ছিল সাব্বির আমার কাছে ইফতার বাজারের সর্বশেষ। সুরঞ্জিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অমর একুশে বইমেলার 8ম দিন আজ, এখনও চেনা ছন্দে ফেরেনি মেলা। স্টলের সামনে তেমন ভিড় নেই। মেলায় দর্শনার্থীর সংখ্যা যেমন কম, তেমনি বইয়ের ক্রেতাও হাতে গোনা। তবে শুরু থেকে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও সংশ্লিষ্টরা একে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লড়াই হিসেবে দেখছেন। এ বিষয়ে আরও জানাতে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, মেলায় পাঠক দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন, সব মিলে জানাবেন আমাদের। সাব্বির, আপনি জানেন এবার নির্দিষ্ট সময়ে বইমেলা উদ্বোধন হয়নি, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে বইমেলা উদ্বোধন, এবং এখানে স্টলের সংখ্যাও গতবারের চেয়ে কম, এবং রমজান আবহে বইমেলা চলছে এবং সংক্ষিপ্ত সূচিতে এমন একটি পরিস্থিতিতে এবারের বইমেলা অতিবাহিত হচ্ছে। এবং এরকম যে এর আগেও হয়নি ব্যাপারটা তা নয়। 1972 সালে চিত্তরঞ্জন শাহর হাত ধরে যে চটের পাটিতে কিছু বই দিয়ে বইমেলার সূত্রপাত হয়েছিল,
বইমেলার সূচনা হয়েছিল এর মধ্যে কিন্তু অনেকবারই আসলে ছেদ পড়েছে, যেমন করোনা মহামারীর কারণে 2021 সালে 22 সালে যথাসময়ে বইমেলার আয়োজন করা হয়নি। এবারের ভিন্ন প্রেক্ষাপটটা একটু ভিন্ন, এবার সঙ্গে যোগ হয়েছে রমজান এবং সামনে ঈদ। এই রমজান এবং ঈদের কারণে অনেক প্রকাশকরা বলছে যে এবার মেলায় দর্শনার্থীর সংখ্যা অনেকটাই কম। এবং আমরা আসলে মেলা প্রাঙ্গণ ঘুরে বিভিন্ন বিষয় যেগুলো লক্ষ্য করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো আসলে মেলা কেন্দ্রিক, আমরা বইমেলা কেন্দ্রিক যা বুঝি প্রতি বছর যেমনটা দেখে আমরা অভ্যস্ত, বই হাতে পাঠকের দীর্ঘ লাইন এবং প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে দীর্ঘ সারি, এরকম আসলে এবার কিছু লক্ষ্য করা যায়নি। আর প্রকাশকরা এবং বিক্রয় কর্মীরা যারা স্টলে দায়িত্ব পালন করছেন এরা অনেকেই বলছেন যে এবার ক্রেতার সমাগম কম এবং অল্প সংখ্যক ক্রেতা যারাও মেলাতে আসছেন এদের মধ্যে বই আসলে কেনার পাঠক খুবই কম। অল্প সংখ্যক মানুষ বই কিনছেন, সেলফি তোলা এবং বই হাতে দেখা এরকম করে পার করছেন, এরকম করে চলে যাচ্ছেন অনেকেই। আর বিভিন্ন প্রকাশকরা বলছেন বাংলা একাডেমিকে একটি বিষয় দাবি জানিয়েছে, তারা একটি বিষয় লক্ষ্য রাখার কথা বলেছে, রমজান কেন্দ্রিক আসলে মেলা যাতে না করা হয়, রমজান মাস কেন্দ্রিক এর বাইরে গিয়ে যেন বাংলা একাডেমির বইমেলার আয়োজন করে এমনটা দাবি জানিয়েছেন তারা। এছাড়া আমরা সাধারণ পাঠকের সঙ্গে কথা বলেছি, সাধারণ পাঠক যারা এর মধ্যেও কিন্তু আসলে থেমে নেই বইয়ের বিক্রি, যারা প্রকৃত বইপ্রেমী এবং প্রকৃত পাঠক তারা মেলাতে। রাজীব, ধন্যবাদ আপনাকে। খেলার খবর ক্রিকেট। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। মুম্বাইতে ওয়াংখেড়েতে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। ওয়াংখেড়েতে ভারতের সর্বশেষ 7টি ম্যাচের মধ্যে তারা 5টিতে জয় পেয়েছে। এর আগে 2024 সালে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। অন্যদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত ভালো ফর্মে ইংল্যান্ড, তবে প্রতিপক্ষ ভারত হওয়ায় বিশ্বকাপের ফাইনালে উঠতে নিজেদের সেরাটা দিয়ে লড়বে। এই ম্যাচের জয়ী দল আগামী 8 মার্চ আহমেদাবাদে ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যুদ্ধ সংঘাতে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। মার্কিন সিনেটে যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ, বিপর্যস্ত জ্বালানি খাত। এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন 20 ব্যক্তি ও প্রতিষ্ঠান। স্বাধীনতা ও গণতন্ত্রে অবদান রাখায় দেয়া হবে বেগম খালেদা জিয়াকে। 18 মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী। বাস ট্রেনে চলছে আগাম টিকিট বিক্রি। এবং নতুন গভর্নরের নিয়োগ বাতিলের সুপারিশ টিআইবির। র্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের জরুরি বললেন ইফতেখারুজ্জামান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।